আমি ডাক্তার এম এস আরিফিন পাটোয়ারি, কনসালটেন্ট মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আমি গুডি লাইফের সাথে আছি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। আপনারা গুডি লাইফ সাবস্ক্রাইব করুন, আমার সাথে দেখা হবে। নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনারা সুস্থ থাকবেন। শীতকালে কিন্তু আমাদের দেশে চেম্বারে রোগীর সংখ্যা একটু কমে যায়। তো কারণ হচ্ছে যে শীতকালে মানুষের অসুখ বিসুখ একটু কম হয়, কিন্তু যাদের আসলে অ্যাজমা আছে, যাদের বিভিন্ন শ্বাসকষ্টের অসুখ আছে, তাদের আবার অসুখটা একটু বেড়ে যায়। তো আমরা শীতকালে হাসপাতালে এবং চেম্বারে যেই রোগীগুলো পাই তাদের অধিকাংশই কিন্তু একটু শ্বাসকষ্টজনিত অসুখ। তো এদের মধ্যে অ্যাজমা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আমরা বাংলায় হাঁপানি বলি। এবং এই অ্যাজমা পেশেন্টের কিন্তু আপনি কিছু উপসর্গ নিয়ে আমাদের কাছে পেশেন্ট চলে আসে। অনেক সময় এই অ্যাজমা পেশেন্টগুলো অনেক দিন ধরে আপনার রোগটা ধরা পড়ে না, তারা আনডায়াগনোসড হিসাবে থাকে। অনেক দিন ধরে কাশি হতে থাকে, শ্বাসকষ্ট হতে থাকে, বিভিন্ন রকমের চিকিৎসা নেয়, কিন্তু তারা ভালো হতে পারে না। তো অ্যাজমার কিন্তু বিভিন্ন ধরনের অ্যাজমা আছে। কিছু অ্যাজমা আছে আপনি দেখবেন যে অ্যাকিউট একটা অ্যাটাক হয়, অনেক দিন ভালো থাকে, হঠাৎ করে একটা অ্যাটাক হয় যেখানে কাশি হয়, শ্বাসকষ্ট হয়, বুকের মধ্যে বাঁশির মতো বাজতে থাকে, তার বুকটা মনে হয় যেন চেপে ধরেছে এইরকম। আবার সে চিকিৎসা নিল, ভালো হয়ে গেল, অনেক দিন আবার ভালো থাকে। কিছু কিছু পেশেন্ট আছে এদের কিন্তু কম বেশি সারা বছরই অ্যাজমা উপসর্গ থাকে। কখনো কখনো গরমের সময় একটু বেড়ে যায়, কখনো কখনো দেখা যায় যে শীতকালে বেশি হয়। তবে অধিকাংশ পেশেন্টেরই কিন্তু শীতে কোল্ড এক্সপোজারে অ্যাজমার অ্যাটাকটা বেশি হয়। অ্যাজমার সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট ওষুধ যেটাকে আমরা অনেক সময় আলাদা করতে কষ্ট হয়, সেটা হচ্ছে সিওপিডি। এটা হচ্ছে যে সাধারণত একটু বেশি বয়সে এই সিওপিডিটা শুরু হয়, যারা স্মোকার থাকে, একসময় সিগারেট খায়, কিন্তু তাদের উপসর্গগুলো কিন্তু অনেকটা অ্যাজমার মতোই। একটু যদি আমরা হিস্ট্রির মধ্যে আলাদা করতে চাই, তখন দেখি যে অ্যাজমাটা একটু ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে তার হয়তো বাবা মা অথবা তার কোনো ভাই বোনের অথবা কোনো বয়স্ক মানুষ যদি থাকে, তার কোনো ছেলে মেয়ের হয়তো এরকম শীতকালে কাশি শ্বাসকষ্ট হয়, বেড়ে যায়, এরকম একটা হিস্ট্রি থাকে। কিন্তু সিওপিডির পেশেন্টের কিন্তু এই ধরনের হিস্ট্রি সাধারণত থাকে না। এই অসুখটার সাথে খুব বেশি রিলেটেড না, কিন্তু অনেক সময় হিস্ট্রি অন্য এমনিতেও থাকতে পারে। আর যারা হচ্ছে স্মোকার বেশি, তাদের হচ্ছে দেখা যায় সিওপিডিটা বেশি হয়। সাধারণত অ্যাজমাটা ছোটোবেলা থেকেই একটা মানুষের মধ্যে থাকতে পারে, আর সিওপিডিটা দেখা যায় একটু বড় হয়, যাদের বড় বয়সে সাধারণত যখন শুরু হয়। কিন্তু আবার বড় বয়সেও অ্যাজমা শুরু হতে পারে, সেটা একটু এক্সেপশনাল কেস। আমরা সাধারণত অ্যাজমা রোগীর ক্ষেত্রে আরও কিছু অ্যাসোসিয়েশন দেখতে পাই। সাধারণত দেখি যে তাদের খুব বেশি হাঁচি হয়, তাদের নাক বন্ধ হয়ে যায় অথবা নাক দিয়ে পানি পড়ে। একটু ঠান্ডা, অনেক রোগী আমাদের চেম্বারে এসে বলে আমরা যখন একটু ঠান্ডা পানি নাড়াচাড়া করি অথবা শীত পড়ে যায়, তখনই আমাদের এরকম শুরু হয়ে যায়। এটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি। এটার সাথে কিন্তু অ্যাজমা রোগের একটা অ্যাসোসিয়েশন থাকে। এবং কিছু কিছু পেশেন্ট এসে আমাদেরকে অনেক সময় বলে যে আমাদের শরীরে একটা চুলকানি হয়, আমাদের অনেক সময় খাবার দাবার থেকে শরীরের ভিতর চাকা চাকা হয়ে যায়, আমাদের শরীর চুলকায়। তো এটাও কিন্তু একটা আর্টিকেরিয়া আমরা বলি। এই অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, আর্টিকেরিয়া, এরা কিন্তু একসাথে অ্যাসোসিয়েশন থাকতে পারে কোনো পেশেন্টের ক্ষেত্রে। তো এইভাবে সাধারণত আমরা অ্যাজমা এবং সিওপিডিকে আলাদা করি প্রথমে হিস্ট্রিটা শুনে। এরপর আমরা যখন বিভিন্ন রকমের এক্সামিনেশন করি, আমরা বিভিন্ন ইনভেস্টিগেশন করি, তখনও হচ্ছে আমরা বিভিন্ন ভাবে বুঝতে এই দুটাকে আলাদা করতে পারি। এই দুটার চিকিৎসা অনেকটা একরকম, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু আলাদা চিকিৎসা আছে। অ্যাজমার মধ্যে একটা অ্যাজমা আমরা বলি যে হচ্ছে স্পেশাল ভেরিয়েন্ট অ্যাজমা, অর্থাৎ এটা কিন্তু অন্যান্য অ্যাজমা থেকে একটু আলাদা। যেমন কিছু কিছু পেশেন্ট আছে, এরা শীতকালের কথা বলে না, অথবা বেশি গরম পড়লে অথবা কোনো ধুলাবালিতে গেলে কাশি শ্বাসকষ্ট সেটা বলে না। তারা বলে আমরা যখন খেলাধুলা করতে যাই, আমরা যখন এক্সারসাইজ করতে যাই, তখন দেখা যায় আমাদের প্রচণ্ড কাশি হয়, আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এটাকে আমরা বলি এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। এটা একটা স্পেশাল ভেরিয়েন্ট অ্যাজমা। আরেকটা অ্যাজমা আছে, কিছু কিছু পেশেন্ট আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে। তো এই পেশেন্টগুলো অনেক সময় আমরা টিউবারকুলোসিস কিনা এটা চিন্তা করে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু পরবর্তীতে কিছু পাওয়া যায় না। তাদের কিন্তু একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা সাথে অ্যালার্জিক রাইনাইটিস থাকে। এটা পরবর্তীতে ডায়াগনোসিস হয় কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হিসাবে, অর্থাৎ যেই অ্যাজমাটাতে কাশিটাই প্রধানত হয়, শ্বাসকষ্ট হয় না। এই পেশেন্টগুলো ভবিষ্যতে হয়তো কোনো একটা সময় আবার শ্বাসকষ্ট শুরু হতে পারে। এদেরকে কিন্তু আমরা কাফ ভেরিয়েন্ট অ্যাজমা বলি, এবং প্রচুর পরিমাণে কাফ ভেরিয়েন্ট অ্যাজমা এখন দেখা যায়, যারা কিন্তু ডায়াগনোসিস হতে একটু ডিলে হয়, যে কারণে তাদের কাশিটাও ভালো হতে চায় না। কারণ হচ্ছে কাফ ভেরিয়েন্ট অ্যাজমার চিকিৎসা আর একটা ফুল ব্লোন অ্যাজমার চিকিৎসা কিন্তু অনেকটা কাছাকাছি এবং একই রকম।
এবং কিছু কিছু পেশেন্ট আছে যে তারা ব্যথানাশক ওষুধ যেমন অ্যাসপিরিন খেলে তাদের হচ্ছে যে এরকম কাশি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এটাকে আমরা অনেক সময় অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা বলে থাকি। আরেকটা স্পেশাল ভেরিয়েন্ট অ্যাজমা আছে যেটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। অকুপেশনাল অ্যাজমা নাম শুনেই বোঝা যায় যে আপনি যখন কর্মস্থলে যাবেন সেখানে গেলে আপনার কাশি শ্বাসকষ্ট শুরু হচ্ছে এবং ওইখানের এনভায়রনমেন্টের এক্সপোজারের কারণে আপনার এই সমস্যাটা হয়। এটা সাধারণত একটু এল্ডার পেশেন্ট এবং হচ্ছে যে যারা আগে থেকে একটু অ্যালার্জিক থাকে এবং বিশেষ করে যারা সিগারেট খান তাদের হচ্ছে যে এই অকুপেশনাল অ্যাজমাটা বেশি হয়। অকুপেশনাল অ্যাজমার সাথে যেই ধরনের অকুপেশনগুলো জড়িত থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা পেইন্টের কাজ করে, যারা আপনার হচ্ছে যে গাছ কাটার সমিলে কাজ করে, যারা ওয়েল্ডিংয়ের কাজ করে, যারা হচ্ছে বিভিন্ন রকমের কেক পেস্ট্রি বানানোর কাজ করে, যারা হচ্ছে আপনার নার্সিং প্রফেশনের সাথে যুক্ত, তো এদের সাথে দেখা যায় যে এদের একটা অকুপেশনাল একটা অ্যাজমা হয়। অ্যাজমা সিওপিডির মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে অ্যাজমা কিন্তু আপনার দেখা যায় রিভার্সিবল, অর্থাৎ আপনার একটা অ্যাজমা পেশেন্ট কিন্তু আপনি যদি সঠিক চিকিৎসা নেন আপনি কিন্তু এটা রিমিশন হয়ে যায়, অর্থাৎ এখান থেকে আপনি সুস্থ হতে পারবেন এবং দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। কিন্তু সিওপিডি এর নামটা হচ্ছে যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখান থেকে হচ্ছে যে এটা ক্রনিক মানে হচ্ছে এটা দীর্ঘদিন ধরে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু বাড়তেই থাকে। তো যেটা হচ্ছে যে কিন্তু দুইটারই আপনার চিকিৎসা আছে এবং আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনি এই দুইটা ওষুধ থেকে মুক্তি পেতে পারেন। অ্যাজমা পেশেন্টের চিকিৎসার একটা ইম্পর্ট্যান্ট অন্তরায় হচ্ছে যেটা আপনি দেখবেন যে আপনার চিকিৎসক আপনাকে ইনহেলার সাজেস্ট করে এবং অনেক রোগীকে আমি দেখেছি চেম্বারে তারা ইনহেলারের নাম শুনলেই তারা বলে যে না 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 ইনহেলার আমি নিব না। তো ইনহেলার নিয়ে তাদের মধ্যে একটা ভ্রান্তি কাজ করে যেটা একদমই থাকা উচিত না, কারণ হচ্ছে অ্যাজমা সিওপিডি পেশেন্টের কিন্তু ইনহেলার হচ্ছে সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে নিরাপদ চিকিৎসা। কারণ হচ্ছে এই ওষুধটা আপনি ইনহেলেশনের মাধ্যমে নিচ্ছেন, এটা শুধুমাত্র আপনার হচ্ছে যে এখানে লোকালি কাজ করে, এটা কিন্তু আপনার শরীরের রক্তের সাথে মিশে যায় না খুব বেশি। তো যেই কারণে আপনার একটা ওষুধের যে আদার সাইড ইফেক্টগুলো থাকে এই সাইড ইফেক্টগুলো এখানে হয় না, সেই কারণে হচ্ছে যে এটা খুবই নিরাপদ, এটা লোকালি কাজ করে এবং এটা খুবই ইফেক্টিভ, এটা সবচেয়ে ভালো কাজ করে। কাজেই আপনার যদি অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, আপনার চিকিৎসক যদি আপনাকে ইনহেলার সাজেস্ট করে অবশ্যই আপনার ইনহেলার নেওয়া উচিত। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা পিটফল এই রোগগুলো চিকিৎসা করার ক্ষেত্রে অন্তরায়, সেটা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি চিকিৎসক তাকে একটা ইনহেলার লিখে দিয়ে ছেড়ে দিয়েছে, তাকে এই টেকনিকটা শেখানো হয় নাই। অ্যাজমা রোগীর যে ইনহেলার আমরা ব্যবহার করি এই ইনহেলার ব্যবহার কিন্তু একটু কঠিন আছে এবং এটা একটা টেকনিকের ব্যাপার। এখানে হচ্ছে যে এটা খাওয়ার জিনিস না, এটা আপনাকে ইনহেলেশনের সাথে নিয়ে নিতে হবে, কাজেই জিনিসটা একটু কঠিন আছে এবং এটা আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছ থেকে আপনি শিখে নেবেন। অনেকে ভাবেন যে আমি বাসায় গিয়ে কিনে ব্যবহার করতে পারবো। আমার চেম্বারে অনেক রোগী আসে যারা দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগতেছে, আনকন্ট্রোল। আমি বলি যে আপনি কিভাবে ইনহেলার নেন আমাকে দেখান, ওনারা দেখানোর পরে দেখি যে একদমই ভুল টেকনিক, ওনার এটা কিছুই নেওয়া হয় না। এখানে দুইটা ঘটনা ঘটে, এক হচ্ছে উনি জানে উনি চিকিৎসা নিচ্ছে কিন্তু উনি সুস্থ হতে পারছে না, অপরদিকে ইনহেলারগুলোর কিন্তু অনেক দাম, কম হলেও দুইটা ইনহেলারের দাম হয় মাসে 1000 টাকা। আপনার 1000 টাকা লস হচ্ছে, আপনি ভালো হচ্ছেন না, আপনার কারণ হচ্ছে আপনি ইনহেলার ব্যবহারের টেকনিকটা ভালো করে শিখেন নাই। কাজেই অবশ্যই আপনার চিকিৎসক যদি আপনাকে না শিখিয়ে দিয়ে থাকে আপনি নিজ থেকে আপনার চিকিৎসকের কাছ থেকে এই ইনহেলেশন টেকনিকটা শিখে নেবেন। অ্যাজমা সিওপিডি পেশেন্ট যারা আপনার ইনহেলার ব্যবহার করবে তাদের কিন্তু ওষুধের পরিমাণ অনেক কমে যায়, কারণ হচ্ছে যে এতে করে আপনার ওষুধটা অনেকটা কন্ট্রোলে থাকে এবং সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় এটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আপনি যদি ঠিকমতো ইনহেলার ব্যবহার না করেন, আপনি অন্য ওষুধগুলো খেতে থাকেন, এতে কিন্তু শরীরের বিভিন্ন রকমের সাইড ইফেক্ট হয় এবং আপনার ওষুধটা থেকেও আপনি খুব বেশি ভালো চিকিৎসা থেকে খুব বেশি ভালো ফল পাওয়ার কথা না। তো আমি যেটা বলতে চাই যে অ্যাজমা রোগের চিকিৎসাটাও কিন্তু এক একটা উপসর্গের উপর এক এক ধরনের নির্ভর করে চিকিৎসাটা। কারণ হচ্ছে যে অনেক সময় আপনি দেখবেন আপনি সারা বছর ভালো, হঠাৎ একটা শীতে আপনার একটা ইনফেকশন হলো অথবা হঠাৎ করে টেম্পারেচার চেঞ্জের কারণে আপনার হচ্ছে একটা অ্যাটাক হয়ে গেল, তখন কিন্তু আমরা এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি। অনেক সময় হচ্ছে যে আমরা নেবুলাইজেশন করি, অনেক অ্যাজমা পেশেন্টের বাসায় আমরা নেবুলাইজেশন মেশিন রাখতেই বলি এবং তখন ইনজেক্টেবল অনেক সময় ড্রাগ
খেতে হয় এবং কিছু 5 দিন 7 দিনের জন্য আমরা কিছু ওষুধ দেই, সেগুলো সাময়িক ওষুধ। কিন্তু এই অ্যাজমা সিওপিডি পেশেন্টের কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই যারা ইনহেলার ব্যবহার করেন ওষুধের সংখ্যা খুব কম থাকে এবং দীর্ঘদিন ব্যবহার করলে অ্যাজমা রোগী তো একদমই হচ্ছে যে পরিপূর্ণ সুস্থ থাকতে পারেন ওষুধ নিয়মিত ব্যবহার করলে, এবং সিওপিডির ক্ষেত্রেও কিন্তু তারা হচ্ছে যে ওষুধটাকে অনেকটা নিয়ন্ত্রণে রেখে একটা ভালো লাইফ লিড করতে পারেন। অনেক সময় শুরুতেই যদি আমরা অ্যাজমা রোগের চিকিৎসা না করি, সেক্ষেত্রে যেটা হয় কি, অ্যাজমাটা পারসিস্টেন্ট হয়ে যায়। তখন তাদের এই শ্বাসনালীর ভিতরে কিছু স্থায়ী পরিবর্তন ঘটে, যে কারণে কিন্তু পরবর্তীতে চিকিৎসাগুলো আর কার্যকর হয় না। কাজেই তখন ওই পেশেন্টগুলোকে চিকিৎসা করা আমাদের জন্য, আমরা অনেক সময় এটাকে ডিফিকাল্ট অ্যাজমা বলি, যে ডিফিকাল্ট টু ট্রিট, এই পেশেন্টগুলোকে চিকিৎসা করা খুব কঠিন হয়ে যায়। কাজে আমি বলবো আপনাদের মধ্যে যে ভ্রান্তি কাজ করে যে আমি ইনহেলার ব্যবহার করব না, এই ভ্রান্তিটা একদমই থাকা উচিত না। কারণ আমি চিকিৎসক হিসাবে বলছি এবং আপনাকে আপনার চিকিৎসকও বলবে যে ইনহেলার হচ্ছে সবচেয়ে নিরাপদ ডিভাইস চিকিৎসা করার জন্য অ্যাজমা পেশেন্টকে, এবং সবচেয়ে হচ্ছে যে ইফেক্টিভ, সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে নিরাপদ। কাজেই যেই চিকিৎসাটা সবচেয়ে নিরাপদ এবং কার্যকরী এবং আপনি ভালো থাকতে পারবেন, নিশ্চয়ই আপনি সেই চিকিৎসাটাই নেবেন। শুধু অ্যাজমা অথবা সিওপিডি অসুখ নিয়েই আমি পরামর্শ দিব না। আমি গুডি লাইফের সাথে আছি, বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আমি আপনাদের এখানে আছি পরামর্শ দেওয়ার জন্য। আপনারা গুডি লাইফের সাথে থাকুন, আমার সাথে দেখা হবে নিশ্চয়ই। পরবর্তীতে অন্য কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন।